আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সাজিদ ব্যাগ গোছাচ্ছে। আলমারি থেকে কাপড় খুলতে গিয়ে সাজিদের ডায়েরিটাও সামনে এলো। ডায়েরিটা হাতে নিয়ে সাজিদ ডায়েরিটা খুলতে একটা ছবি বের হয়ে আসলো। সাজিদ ছবিটা হাতে নিতেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, ঠোঁট প্রসারিত হয়ে উঠল। ফোনটা হাতে নিয়ে ফোন করতে ওপাশ থেকে ফোন রিসিভ হলো। এই কণ্ঠস্বর সে কতদিন শোনেনি, প্রায় 6 বছর। ঠোঁট আরো প্রসারিত করে সাজিদ বলল, কি করছিস? খাবার খেয়েছিস? ওপাশ থেকে কথা বলল। সাজিদ বলল, আমার আর কিছুক্ষণ পর ফ্লাইট, কথা আর কয়েকটা ঘন্টা বাকি। আমি চলে আসছি তোর কাছে। আমি ছোট কাকুকে বলেছি আমি এসে আর দেরি করব না, এসে ওখানকার একটা কাজী রেখে আমাদের বিয়েটা সেরে ফেলবো। কাকুও আমার এই কথাতে অমত করেনি। কাকু নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেবে। আমার স্বপ্ন পূরণ হবে। তুই সারা জীবনের জন্য আমার হবি, কথা শুধুই আমার। নীরব কান্না বয়ে যাচ্ছে কথার চোখ দিয়ে, কিন্তু মুখে একটা কথাও বলতে পারছে না। সে মুখ তো নেই তার, তারপরও কথা আমতা আমতা করে বলল, আমি বলছিলাম তুমি আগে বাড়িতে যাও সাজিদ ভাইয়া, আমি তো এখানে ঠিক আছি তাই না? তোমার আগে। সাজিদ ধমকের সুরে কথাকে চুপ করে দিয়ে বলল, চুপ, বেশি বুঝিস তুই। এ ছোট্ট মাথাটা দিয়ে এত বোঝার কারণেই তো আজ আমাদের সবার এই অবস্থা। এই বিয়ে নিয়ে আমি কত কিছু প্ল্যান করে রেখেছিলাম, তুই জানিস? আজ তোর জন্য একটা অজপাড়া গ্রামে আমাকে বিয়েটা করতে হবে। কথা আবার ডুকরে ডুকরে কেঁদে ফেলল। সাজিদ বুঝতেই পারেনি কথা কেঁদে ফেলবে। সাজিদের চোখ ছলছল করে উঠল। সাজিদ বলল, তুই কেন বুঝতে পারিসনি কথা? আমার থেকে বেশি তোকে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। আমি আমার সবটা দিয়ে সে ছোট্টবেলা থেকেই তোকেই ভালোবেসেছি। সেটা ওই সাইকোটার মতো দুদিনের ভালোবাসা নয়। কথা কাঁদতে কাঁদতে বলল, চুপ করো সাজিদ ভাইয়া, আমি ওর কথা আর শুনতে চাই না। সাজিদ বলল, তুই শুনতে চাইলে আমিও তোকে শুনতে দেব না। ওকে তোর জীবনের একটা ভুল ভেবে মুছে ফেল তোর জীবন থেকে, ঠিক আছে? আমার দিকে একটাবার তাকা, কথা দেখ আমি তোকে কতটা ভালোবাসি। আমি চলে আসছি তোর কাছে। আমার ভালোবাসা দিয়ে তোর জীবনটা আগের থেকে আরো বেশি সুন্দর করে তুলব। বিনিময়ে তুই একটু ভালোবাসিস আমাকে, প্লিজ। আমি তোকে নিয়ে আর কোনো রিস্ক নিতে পারবো না, কথা। আমি আর কারোর কথা শুনবো না, তোর কথাও না, ঠিক আছে? তুই জানিস তোকে পাওয়া যাচ্ছে না শুনে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। দুনিয়া অন্ধকার লাগছিল আমার কাছে। আমি আর পারবো না তোকে হারাতে, কথা। ছোট কাকুকে সামনে রেখে আমরা দুজন এক হয়ে যাব, কথা। তারপর সারাক্ষণ আমার এই দু চোখের সামনে রাখবো তোকে, যাতে কোথাও হারিয়ে যেতে না পারিস তুই। কথা বলল, আমি এখন রাখি সাজিদ ভাইয়া। সাজিদ হেসে বলল, আচ্ছা ঠিক আছে, একটু ঘুমানোর চেষ্টা কর। ঘুমালে দেখবি আজে বাজে চিন্তা মাথায় আসবে না। কথা বলল। সাজিদ ফোন রেখে দিল। সাজিদ ফোন রাখার পর কথা বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো। শিরিনা বেগম কথার মাথায় হাত বুলিয়ে দিতেই কথা শিরিনা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, একটা মন দিয়ে দুজনকে কিভাবে ভালোবাসা যায় বলতে পারো নানু? আমি তো ভুল করে আমার মনটা ওই টক্সিক ম্যানকে দিয়ে দিয়েছি। আমার দেহে তো এখন মন বলে কিছুই নেই, শুধু দেহটা পড়ে আছে। শুধুমাত্র দেহ দিয়ে আমি কি করে সাজিদ ভাইয়ার সাথে সংসার করব? সাজিদ ভাইকে ঠকানো হবে না বলো? সাজিদ ভাইয়া তো আমার কোনো কথাই শুনতে রাজি না। শিরিনা বেগম বলল, কি করবি বোন, তোর কপালে মনে হয় এটাই লেখা ছিল। শিরিনা বেগমের ফোন বেজে উঠল। শিরিনা বেগম ফোন হাতে নিয়ে দেখে আরিফ মাহমুদের কল। শিরিনা বেগম বলল, তোর কাকু ফোন দিয়েছে, চোখ মুছে নে, না হলে ওখান থেকে টেনশন করবে। কথা হাতের উল্টো পিঠে তাড়াতাড়ি করে চোখ মুছে নিল। শিরিনা বেগম ফোন রিসিভ করলো। হ্যালো। আরিফ মাহমুদ ওপাশ থেকে বলল, আসসালামু আলাইকুম খালা, এত রাতে আপনাকে ডিস্টার্ব করলাম। শিরিনা বেগম বলল, না আরে, পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে। একা থাকলে হয়তো আমিও ঘুমিয়ে পড়তাম, কিন্তু কথা আছে, তাই ওর সাথে কথা বলতে বলতে এখনো ঘুম আসেনি। আরিফ মাহমুদ বলল, মানে কথা এখনো ঘুমায়নি? আমি তো মনে করেছি ও ঘুমিয়ে পড়েছে, তাই ওর ফোনে আর ফোন করিনি। ওকে ফোনটা দিন তো খালা। শিরিনা বেগম কথার হাতে ফোনটা দিল। কথা ফোন হাতে নিয়ে বলল, হ্যালো কাকু। কথা চোখ দিয়ে পানি পড়ছে।
ইচ্ছে করছে তার ছোট কাকুকে চিৎকার করে বলতে সে এই বিয়ে করবে না। আগে হলে হয়তো তার কাকু তাকে সাপোর্ট করতো, কিন্তু এখন কোন মুখ নিয়ে এই কথা বলবে? আর বললেও আরিফ মাহমুদ তার কথা শুনবে না। আরিফ মাহমুদ ওপাশ থেকে বলল, কথা, তুই এখনো ঘুমাসনি মা? নিশ্চয়ই কেঁদে চোখ ভাসাচ্ছিলি। কথা কোনো উত্তর দিল না। আরিফ মাহমুদ বলল, আমার আর কিছুক্ষণ পর ফ্লাইট, আমি আসছি মা। আমি এসে তোকে অন্য কোথাও নিয়ে রাখবো। নিশ্চয়ই ওই অজপাড়া গায়ে তোর খুব কষ্ট হচ্ছে না রে মা? কথা বলল, না কাকু, আমার এখানে কোনো কষ্ট হচ্ছে না। নানু আমাকে খুব ভালোবাসে। আরিফ মাহমুদ বলল, আমার মেয়েটা তো ভালোবাসার মতোই একটা মেয়ে, তাকে না ভালোবেসে কি পারা যায়? কথা চোখের পানি ফেলে দিয়ে বলল, কিন্তু যারা আমাকে এত ভালোবাসতো তারা তো আমার উপর বিশ্বাসই রাখতে পারলো না কাকু। আরিফ মাহমুদ বলল, সেই জন্যই তো এই অজপাড়া গ্রামে এনে তোকে রাখতে বলেছি, যাতে তোকে কেউ খুঁজে না পায়। তোর বাবার শাস্তি পাওয়া দরকার। মেয়েকে হারানোর কষ্টটা অনুভব না হলে বুঝবে কি করে? কথা শুধু ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। আরিফ মাহমুদ বলল, কেন শুধু শুধু কাঁদছিস বলতো? চোখের পানি মোচ। এই মেয়ে, সারা জীবনে যতটুকু না কেঁদেছিস, এই কয়দিনে তার থেকে বেশি কেঁদে ফেলেছিস। সবকিছু আমার জন্য। কথা বলল, না কাকু। আরিফ মাহমুদ বলল, আমি আর তোকে কষ্ট পেতে দিব না। সাজিদের হাতে তোকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হব। পাগলটা তোকে খুব ভালোবাসে মা। কথা কিছুই বলছে না, শুধু চুপ করে আছে। আরিফ মাহমুদ আবারও বলল, আমি বাংলাদেশে পৌঁছানোর কিছুক্ষণ পরেই সাজিদের ফ্লাইট, আর ও বাংলাদেশে এসে পৌঁছাবে। এয়ারপোর্ট থেকে আমরা একসাথেই তোর কাছে আসব, ঠিক আছে? কথা বলল। হুম। আরিফ মাহমুদ বলল, অনেক কেঁদেছিস, এখন ঘুমিয়ে পড়। বাংলাদেশে পৌঁছে আবার তোকে ফোন দিব, কেমন? আরিফ মাহমুদ ফোন রেখে দিল। কথা আবারও কাঁদতে শুরু করলো। শিরিনা বেগম কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেন এভাবে কাঁদছিস নানু ভাই? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই কি আবার ওই মানুষটাকে তোর জীবনে চাস? কথা চোখের পানি মুছে বলল, কখনো না। যে শুধু প্রতিশোধ নেয়ার জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করে, আমার মন ভেঙে দিয়েছে, যার জন্য আজ আমার কাউকে মুখ দেখানোর দায় হয়ে গেছে, যে আমার মুখের হাসি কেড়ে নিয়েছে, আমার পরিবারের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে, তাকে আমি আমার জীবনে এত দূর, আমি তাকে কখনো ক্ষমাই করতে পারবো না। শিরিনা বেগম বলল, তাহলে কেন এত কাঁদছিস? দেখ, যা হয়ে গেছে তা হয়ে গেছে। জীবন তো আর থেমে থাকবে না। তুই নিজের মুখে বলেছিস সাজিদ ছেলেটা তোকে ভালোবাসে, তাহলে কেন ওকে তোর বিয়ে করতে এত আপত্তি? কথা বলল, আমি তাকে কি দিব বলতে পারো নানু? আমার ভালোবাসার সবটুকু তো ওই টক্সিক ম্যানকে দিয়ে দিয়েছি আমি। একটা মানুষ আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, আর আমি তাকে তার এক বিন্দুও ভালোবাসতে পারবো না। এটা কি ওকে ঠকানো হবে না বলো? ভালোবাসা ছাড়া কি ঘর পাতা যায় বলো? শিরিনা বেগম বলল, তুই তোর ভালোবাসার মানুষকেও ক্ষমা করতে পারবি না, আর যে তোকে ভালোবাসে তাকেও বিয়ে করতে চাস না। তাহলে তো তোকে সারা জীবন একা কাটাতে হবে। তুই কি সারা জীবন একা কাটাতে পারবি? তোর পুরোটা জীবন পড়ে আছে বোন। কথা শিরিনা বেগমের হাত ধরে বলল, তুমি বলেছিলে তোমার স্বামী খুব কম বয়সে মারা গেছে, তোমারও কম বয়স ছিল। তুমি কি পারতে না বলো তোমার মৃত স্বামীকে ভুলে গিয়ে অন্য কাউকে নিয়ে আবার ঘর বাঁধতে? আমার ছোট কাকু আরিফ মাহমুদ পুরোটা জীবন কাটিয়ে দিয়েছে তার ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে। ওইদিকে মায়া আন্টি মুখে না বলুক, আমরা জানি মায়া আন্টি ছোট কাকুকে খুব ভালোবাসে, মুখ ফুটে বলতেও পারেনি, আর অন্য কাউকে নিয়ে ঘরও বাঁধতে পারেনি। স্পর্শের বাবা আহনাফ শাহরিয়ার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পরও অন্য কাউকে নিয়ে ঘর বাঁধতে পারেনি, ছেলেকে নিয়ে পুরোটা জীবন কাটিয়ে দিয়েছে। তাহলে তুমি আমাকে বলো, মানুষ কেন ভালোবাসাকে বুকে নিয়ে তার পুরোটা জীবন কাটাতে পারবে না? শিরিনা বেগম বলল, কিন্তু তুই তো তার কাছ থেকে শুধু ধোঁকাই খেয়েছিস, ভালোবাসা তো পাসনি। কথা বলল, তার ভালোবাসা ধোঁকা ছিল, কিন্তু আমার ভালোবাসা তো ধোঁকা ছিল না। আমার ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকবো। আমি বাংলাদেশে থাকবো না নানু, আমি চলে যাব দূরে কোথাও, আবার নতুন করে বাঁচার চেষ্টা করব একাকী। শিরিনা বেগম বলল, আর যে তোর জন্য ছুটে আসছে তাকে কি বলে ফিরিয়ে দিবি বল?
কথা শিরিনা বেগমের কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না, আমি কিচ্ছু জানি না নানু। ফ্ল্যাশব্যাক। এই ভিডিওটা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আরিফ মাহমুদ বাড়িতে ফোন করার পর জানতে পারে কথাকে তার ভাই বাড়িতে ঢুকতে দেয়নি। এই কথা শুনে আরিফ মাহমুদ কথাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় লোক লাগায় কথাকে খুঁজতে। সাজিদ পাগল প্রায় হয়ে তার সব বন্ধুদের ফোন করে যেভাবেই হোক, যেখান থেকে হোক, কথাকে খুঁজে বের করতে। সঙ্গে সঙ্গে সাজিদের বন্ধুরা সবাই বেরিয়ে পড়ে কথাকে খুঁজতে। কাল রাত থেকে বিকেল গড়িয়ে পড়েছে, কিন্তু এখন পর্যন্ত খাবার খায়নি কথা। মাথার উপর উত্তপ্ত সূর্যের তাপ আর খিদে সবকিছুই কথার শরীরে প্রভাব ফেললেও সেই দিকে কথার নজর নেই। এই টক্সিক ম্যানের প্রতিশোধের ভালোবাসা আর বাবার দেওয়া ঘৃণিত কথাগুলো তার মন মস্তিষ্ক ভীষণভাবে প্রভাব ফেলেছে। কি করবে সে? মরে যাবে? মরে গেলে বাবা সত্যি খুশি হবে তো, কিন্তু যখন জানতে পারবে তার মেয়ের কোনো দোষ নেই, তখন আফসোস হবে না তো? কে জানাবে বাবাকে যে তার মেয়ে কোনো দোষ করেনি? ওই টক্সিক ম্যান, সে তো প্রতিশোধ নেওয়ার জন্য পুরো দুনিয়ার সামনে তাকে দোষী করে দিল। তাহলে কি বাবা সহ পুরো দুনিয়া কখনোই জানতে পারবে না? এর থেকে তো সত্যিই তার মরে যাওয়া সুখের হবে। রাস্তার সাইড দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে কথা। কোনো তাড়াহুড়ো নেই, কোনো কাজের তাড়া নেই, কেউ তার জন্য অপেক্ষা করছে না। এসব ভাবনায় মানসিক চাপ, প্রচণ্ড ক্ষুধা আর মাথার উপর উত্তপ্ত রোদে শারীরিক চাপ কথার শরীর ক্রমশই দুর্বল করে দিচ্ছে। কথার চোখ অন্ধকার হয়ে আসছে, শরীর কাঁপছে, মাথা ঘোরাচ্ছে। আস্তে আস্তে কখন যে রাস্তায় চলে এসেছে কথা বুঝতেই পারল না। হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারল। কথা ছিটকে পড়ে রইল রাস্তার পাশে। খুব একটা ব্যথা পায়নি, তবে মাটি থেকে উঠে দাঁড়াতেই তার মাথা ঘুরে গেল। মাহি গাড়ি থেকে নেমে দেখে কথা সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছে। মাহি আর ছায়া সঙ্গে সঙ্গে কথাকে ধরে ফেলল। আরিফ মাহমুদ ফোন করেছিল ছায়াকে। ছায়া আর মাহির সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ভাগ্যক্রমে তাদের গাড়ির সাথেই কথার ধাক্কা লাগে। মাহি আর ছায়া কথাকে গাড়িতে তুলে তাদের বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এনে বিছানায় শুয়ে চোখে মুখে পানি ছিটাতেই কথার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে কথা ছায়া আর মাহিকে দেখে কান্না শুরু করে দিয়েছে। ছায়া কথাকে বুকে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হয়নি মা, কেন কাঁদছিস? এভাবে কাঁদিস না। কথা কাঁদতে কাঁদতে বলল, আমার তো সব শেষ হয়ে গেছে আন্টি, আমি আর কি নিয়ে বাঁচবো বলো? মাহি রাগী কণ্ঠে বলল, কি শেষ হয়ে গেছে তোর? এত সহজ নাকি সব শেষ হয়ে যাওয়া? খালামণি, তুমি ওর কাছে বসো, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি। মাহি খাবার এনে ছায়ার হাতে দিল। ছায়া কথাকে খাইয়ে দিতে চাইলে কথা বলল, আমি খাবো না, আমি না খেয়েই মরে যাব। মাহি বলল, বাহ, মরার জন্য খুব ভালো পথ বেছে নিয়েছিস তুই। যে কিনা খিদে সহ্য করতে পারে না, সে কিনা না খেয়ে মরে যাবে। কথা বলল, মাহি তুই চুপ কর। মাহি বলল, তুই চুপ কর আর চুপ করে খেয়ে নে। ছায়া হেসে কথাকে বলল, মাহি ঠিক বলছে মা, চুপ করে খাবার খেয়ে নে। ছায়া নিজের হাতে কথাকে খাবার খাইয়ে দিল। কথাকে খাবার খাইয়ে দিয়ে ছায়া আরিফ মাহমুদকে ফোন করে জানালো কথা তার কাছে আছে। আরিফ মাহমুদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিফ ফোনে কথাকে সাহস দিল শক্ত থাকতে। আরিফ মাহমুদের কথা শুনে কথা সত্যি নিজের শক্তি ফিরে পেল। সে তো ভেবেছিল তার বাবার মতো তার কাকুও তাকে ভুল বুঝবে। কথা আরিফ মাহমুদকে স্পর্শের প্রতিশোধের কথা বলতে আরিফ খুব রেগে গেল। মাহিও জানে সাজিদ কথাকে কতটুকু ভালোবাসে, আর কথার এই খবর শুনে সে কতটুকু টেনশনে আছে। মাহি সাজিদকে ফোন করে জানালো কথা তার কাছে আছে। সাজিদ খুব খুশি হয়ে বলল, মাহি, কথার কাছে ফোনটা দাও। মাহি কথার কাছে ফোনটা নিয়ে গিয়ে বলল, কথা, সাজিদ ভাই তোর সাথে কথা বলবে। কথা সাজিদের কথা শুনে তার বুক কেঁপে উঠল। এখন সে সাজিদকে কি উত্তর দিবে? কথা সাজিদের সাথে কথা বলতে চাইল না, কিন্তু সাজিদ ফোনের ওপাশ থেকে বলল, একটাবার আমার সাথে কথা বলবি না কথা? প্লিজ একটাবার কথা বল। মাহি কথাকে ইশারা করলো সাজিদের সাথে কথা বলতে। কথা কাঁপা কাঁপা হাতে ফোন কানে দিল। সাজিদ ওপাশ থেকে বলল, আজ 6টা বছর তুই আমার সাথে কথা বলিস না কথা। আমার কথা কি তোর একটাবারও মনে পড়েনি? কিন্তু তোর কথা তো আমার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে পড়েছে। তুই কেন আমার থেকে দূরে চলে যেতে চেয়েছিলি কথা? বল, আমি কি করে বাঁচতাম তোকে ছেড়ে? যাক, তারপরও তুই বুঝতে পারলি আমার থেকে বেশি তোকে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। সাজিদের কথা শুনে মাহি কিছুটা দূরে চলে গেল। কথাকে কোনো সময় জেলাস করে না সে, কিন্তু তারপরও আজ সাজিদের মুখে সরাসরি এই কথাগুলো শুনে বুকের বাঁ পাশে কোথায় যেন কিঞ্চিত ব্যথা অনুভব হচ্ছে। সাজিদের কথা শুনে কথা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো।
কথার সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। কথাকে কাঁদতে দেখে মাহি দৌড়ে এসে কথাকে জড়িয়ে ধরল। কথা কাঁদতে কাঁদতে বলল, সাজিদ ভাইয়া কেন আমাকে একটু অবিশ্বাস করতে পারলো না? মাহি, পারতো তো একটু অবিশ্বাস করে আমার থেকে দূরে সরে যেতে। তার এই কাছে টানা যে আমি সহ্য করতে পারবো না মাহি। আমি যে অন্য কাউকে কাছে চেয়েছিলাম, কিন্তু সে তো আমাকে দূরে ঠেলে দিয়েছে, আমার সবকিছু শেষ করে দিয়েছে। মাহি কথাকে বুকে জড়িয়ে বলল, চুপ কর কথা, তুই এভাবে ভেঙে পড়লে চলবে না। দেখতে পাচ্ছিস না তোর পাশে সবাই আছে। আর কাকে দরকার তোর বল? ওই আহরান শাহরিয়া স্পর্শকে? ওরা বড় লোক কথা, ওরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। দেখ গিয়ে তোর সাথে মিথ্যা ভালোবাসার নাটকটা শেষ করে দিয়ে এখন হয়তো অন্য মেয়ে নিয়ে ফুর্তি করছে। কথা বলল, আমি দূরে চলে যাব মাহি, অনেক দূরে। আমার আর কারো ভালোবাসা দরকার নেই। কে জানে আবার কার ভালোবাসায় প্রতিশোধের সুর মিশে থাকবে। মাহি বলল, সাজিদ ভাই তোকে ভালোবাসে কথা? কথা বলল, আমি সাজিদ ভাইয়ার যোগ্যই না মাহি, আমার আর কাউকে চাই না। মাহি বলল, আচ্ছা ঠিক আছে, এখন ওইসব কথা বাদ দিয়ে নিশ্চিন্তে মনে লম্বা একটা ঘুম দে। আর ঘুমানোর আগে আমার একটা ড্রেস পরে নে। তুলোপালে লেগে গেছে এই ড্রেস পরে ভালো ঘুম হবে না তোর। কথা বলল, আমার দু চোখে যে ঘুম আসবে না মাহি, আমার ঘুম তো ওই লোকটা কেড়ে নিয়েছে। মাহি কথাকে পেইন কিলারের নাম করে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। না ঘুমালে মেয়েটা এভাবেই সারাক্ষণ কাঁদতে থাকবে। আরিফ ছায়াকে বলল কথাকে তার বাড়িতে রাখা যাবে না, সে যেন তার গ্রামের খালার বাড়িতে কথাকে রেখে আসে, কারণ সেই গ্রামটা একটা অজপাড়া গ্রাম। কথা সেখানে থাকলে কেউ তাকে খুঁজে পাবে না। কিন্তু ছায়া আর মাহি কথাকে নিজেদের কাছে রাখতে চাইছিল, কিন্তু আরিফ মাহমুদ জানে ছায়ার বাড়িতে কেউ না কেউ কথাকে খুঁজতে আসবে। আরিফের সাথে কথায় পেরে না উঠে ওই দিন ঝড় বৃষ্টির রাতে ছায়া আর মাহি কথাকে ছায়ার অজপাড়া গ্রামের সেই দুঃসম্পর্কের খালার বাড়িতে রেখে আসলো। আরিফ মাহমুদ ছায়াকে বলেছিল কথাকে একটা বাটন ফোন কিনে দিতে। স্মার্টফোন দিয়ে কথার চোখে ওই ভিডিওটা আবার পড়বে, এতে তার মন ভালো হওয়ার থেকে আরো খারাপ হবে। তাই আরিফের কথা মতো ছায়া কথার কাছে একটা বাটন ফোন রেখে আসলো, শুধুমাত্র যোগাযোগ রাখার জন্য। খালাকে ভালো করে বলল কথার খেয়াল রাখতে। এই ঝড় বৃষ্টির মধ্যে সাজ্জাদ সারা রাত কথাকে খুঁজেছে, কিন্তু কোথাও কথাকে খুঁজে পায়নি। সেদিন আর সাজ্জাদের চোখে ঘুম আসেনি। মাকে কথা দিয়েছে বোনকে খুঁজে বের করবে, কিন্তু কোথা থেকে বের করবে? আরিফ মাহমুদকে ফোন করে ছোট মানুষের মতো কাঁদতে কাঁদতে বলল, কথাকে কোথাও খুঁজে পাইনি ছোট কাকু, কাল সারা রাত ওকে খুঁজেছি। শেষ রাতে বাড়িতে এসে দেখি মা সদর দরজায় বসে কাঁদছে। মাকে খাওয়ানোর জন্য মাকে কথা দিয়েছি বোনকে খুঁজে বের করে আনবো, কিন্তু কোত্থেকে খুঁজে বের করে আনবো বলো? আমি তো কোথাও ওকে খুঁজে পাইনি। আরিফ মাহমুদ আর সাজ্জাদের কাছে গোপন রাখতে পারল না। বোনকে খুঁজে খুঁজে ছেলেটা অহেতুক কষ্ট করবে, আর ওদিকে বড় ভাবিও মেয়ের জন্য কাঁদতে কাঁদতে শরীর খারাপ করবে। আরিফ বলল, বড় ভাবিকে বলো কথাকে নিয়ে কোনো চিন্তা না করতে। কথা ভালো আছে সাজ্জাদ, কথা আমার কাছে আছে। আরিফের কথা শুনে সাজ্জাদ খুব খুশি হলো। বোনের সাথে দেখা করতে চাইলে আরিফ সাজ্জাদের কাছে ওই ঠিকানা দিল না, তবে ফোন নাম্বার দিল যাতে কথার সাথে আফিফার কথা বলিয়ে দিতে পারে। এতে মায়ের মনটা শান্ত হবে। মাহির মুখেই তুলি কথা তার কাছে আছে সেই খবর জানতে পারে, কিন্তু তুলি কাউকে কিচ্ছু বলেনি, কারণ আরিফ আর সাজিদের নিষেধ ছিল। আর তুলিও মনে মনে স্পর্শের উপর খুব রাগ ছিল, তার বন্ধুকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। তুলির মাধ্যমে স্পর্শের বাড়ির সব খবরাখবর আরিফ মাহমুদের কাছে পৌঁছে যেত। আরিফ মাহমুদ কোনোভাবেই চায় না স্পর্শ কথাকে খুঁজে পাক, স্পর্শের জন্যই কথাকে লুকিয়ে রেখেছিল সে। আরিফ মাহমুদ জানে আনাফ শাহরিয়ারের অনেক লম্বা হাত, যে কোনোভাবেই কথাকে খুঁজে বের করে ফেলতে পারে, তাই ওদের প্ল্যান সম্পর্কে সব জানা আরিফ মাহমুদের জন্য জরুরি ছিল। ফ্ল্যাশব্যাক শেষ। সকাল হয়ে গেছে। স্পর্শ আর শাওন রাতটা অফিসে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। স্পর্শ নিজের চেয়ারে বসে আর শাওন রেস্টরুমের সোফায় শুয়ে। রিমির ডাকে তাদের দুজনেই ঘুম ভাঙে। স্পর্শ ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে এসে নিজের চেয়ারে বসলো। রিমি নিজের ব্যাগ থেকে কিছু একটা খুলে স্পর্শের সামনে টেবিলে রাখলো। কথাকে পরিয়ে দেওয়া সেই আংটিটা। স্পর্শের বুকটা মোচড় দিয়ে উঠল, চোখের কোণে পানিয়ে চলে এলো। রিমি চেয়ারে বসতে বসতে বলল, ওই দিন কথা যাওয়ার সময় রিংটা হাত থেকে খুলে দিয়ে গিয়েছিল, তারপর আর তোকে রিংটা দেওয়ার সুযোগই পাইনি। স্পর্শ কথাকে বলছিল এই রিংটা যেন কখনো সে হাত থেকে না খুলে। স্পর্শ তিক্ততার হাসি হাসলো। যেখানে সে নিজেই তার কথা রাখতে পারল না, সেখানে কথা না রাখা নিয়ে রাগ করাটা নেহাত লজ্জাজনক। শাওনও চোখে মুখে পানি দিয়ে স্পর্শের সামনে চেয়ারে বসে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কোনো খবর এসেছে?
স্পর্শ চেয়ারের ঢেলান দিয়ে বলল, জায়গাটা খুব ব্যাকডেটেড, অজপাড়া একটা গ্রাম। ওর এখানে পৌঁছাতে অনেক সময় লেগে গেছে, কথার লোকেশনে এখনো পৌঁছাতে পারেনি। রিমি কথার খোঁজ পাওয়া গেছে শুনে খুশি হয়ে বলল, কথার খোঁজ পাওয়া গেছে স্পর্শ? স্পর্শ চেয়ারে মাথা ফেলে চোখের সামনে রিংটা মেলে ধরে বলল, এখনো শিওর না রিমি, তবে আমার মন বলছে আমার প্রাণ পাখিটা ওখানেই আছে। স্পর্শ চোখ দিয়ে কান পর্যন্ত পানি গড়িয়ে পড়ল। রিমি খুশি হয়ে ফোনটা হাতে নিয়ে বলল, আমি এক্ষুনি আঙ্কেল আন্টি আর তুলিকে ফোন দিয়ে বলছি। শাওন রিমির হাত থেকে ফোনটা ছু মেরে নিয়ে বলল, এখন কাউকে জানানোর প্রয়োজন নেই, আর তুলিকে তো নয়ই। রিমি ভুরু কুচকে বলল, কেন? তুলিকে জানাবো না কেন? তুলিও আমাদের মতো টেনশনে আছে শাওন। শাওন বলল, তুলি মোটেও টেনশন নেই রিমি, কারণ তুলি জানে কথা কোথায় আছে। রিমি ভুরু কুচকে বলল, আশ্চর্য, তুলি কি করে জানবে? আর তুলি যদি জানতো তাহলে আমাদের অবশ্যই বলতো। শাওন বলল, না, ও বলেনি আমাদের, আর বলবেও না। উল্টো এখানকার সব খবর ওখানে পাঠাবে। তুলি যদি... স্পর্শ শাওনকে ধমকের সুরে থামিয়ে দিয়ে বলল, প্লিজ শাওন, তুই শুধু শুধু তুলির দোষ খুঁজছিস। আচ্ছা, ও তো কথার ফ্রেন্ড, তাই না? ও তো সবার আগে ওর বন্ধুর কথাই ভাববে, সেটাই স্বাভাবিক, যেমন তুই আমার কথা ভাবছিস। তাই এসব নিয়ে কথা বাড়িয়ে আর সময় নষ্ট করিস না। রিমি বলল, ঠিক বলেছিস, এখন চল অফিসের ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। স্পর্শ চেয়ারে মাথা ফেলে দিয়ে বলল, তোরা যা, কিছু খেয়ে আয়, আমার খিদে নেই, আমি খাবো না। রিমি বলল, স্পর্শ তোর কিছু খেয়ে ওষুধ খেতে হবে, আন্টি আমাকে সেই জন্যই ওষুধ দিয়ে তাড়াতাড়ি পাঠিয়েছে। স্পর্শ বলল, প্লিজ রিমি, আমার খিদে নেই, আর আমার কিছুই হয়নি যে আমাকে ওষুধ খেতে হবে। শাওন স্পর্শের কাছে গিয়ে হাত ধরে বলল, এক্ষুনি খাবার খেতে চল মজনু, তোর লাইলি খুব শীঘ্রই তোর কাছে চলে আসবে। তখন যদি তোর এই অবস্থা দেখে তাহলে কিন্তু তোকে ছেড়ে অন্য কোনো মজনুর কাছে চলে যেতে পারে। স্পর্শ বলল, কখনো না, একবার ওকে ফিরে পাই তখন নিজের সাথে বেঁধে নিব ওকে। শাওন স্পর্শকে টেনে তুলে বলল, ওকে, আগে খেয়ে নে, তারপর যত খুশি নিজের সাথে বেঁধে নিস। সবাই চলে গেল ক্যান্টিনে। খোলামেলা রান্নাঘর, গ্রামের রান্নাঘর যেমন হয় আর কি। কথা হাত মুখ ধুয়ে রান্নাঘরের শিরিনা বেগমের পাশে গিয়ে বসলো। শিরিনা বেগম রুটি বানাচ্ছে। কথা শিরিনা বেগমকে বলল, নানু, আমি তোমাকে সাহায্য করছি, দাও কি করতে হবে। শিরিনা বেগম বলল, কোনো কিছুই করতে হবে না, আমি একাই পারবো। কথা বলল, ঠিক আছে, তাহলে আমি রুটি ছেঁকা দেই। এই কথা বলে কথা মাটির চোলার পাশে বসে পড়ল। শিরিনা বেগম হেসে বলল, তুই পারবি না। কথা বলল, আমি পারবো নানু। ঠিক সেই সময় একটা ভিখারি এলো শিরিনা বেগমের রান্নাঘরের পাশে। কিছু খেতে দিবেন মা? কথা শিরিনা বেগম তাকিয়ে দেখে একটা বুড়ো ভিখারি, পরনে ছেঁড়া পাঞ্জাবি। শিরিনা বেগমের খুব মায়া হলো। শিরিনা বেগম বলল, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি ঘর থেকে প্লেট নিয়ে আসি। এই কথা বলে শিরিনা বেগম ঘরে চলে গেল। কথা রুটি ছেঁকা দিতে ব্যস্ত। ইমন মানে যে ভিখারি সেজে রান্নাঘরের পাশে বসে আছে, সে কথার চোখের আড়ালে ফোন দিয়ে কথার একটা ছবি তুলে নিল। শিরিনা বেগম এসে প্লেটে রুটি আর তরকারি দিয়ে ভিখারি ভেবে খুব যত্ন করে ইমনকে খাবার খাওয়ালো। ইমন খাবার খেতে খেতে মনে মনে বলল, ভালোই হয়েছে, ভিখারি সেজে সকালের নাস্তাটা অন্তত পেয়ে গেলাম। না হলে এই অজপাড়া গ্রামে ভালো একটা নাস্তার হোটেলও পাওয়া যেত কিনা সন্দেহ। ইমন নাস্তা খেয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এখানে বেশিক্ষণ থাকাটা বিপজ্জনক হবে। ইমন বাড়ির বাইরে গিয়ে স্পর্শের ফোনে কথার ছবিটা পাঠিয়ে দিল। ইমনের মেসেজ দেখে স্পর্শ তড়ি ঘড়ি করে ফোন হাতে নিয়ে ক্লিক করতে কথার ছবি তার চোখের সামনে ভেসে উঠল। স্পর্শের চোখ পানিতে ভরে গেল। অস্ফুট স্বরে বুকের ভেতর থেকে বেরিয়ে এলো, কথাগুলি। শাওন আর রিমি স্পর্শের কথা শুনে সঙ্গে সঙ্গে নিজেদের চেয়ার ছেড়ে স্পর্শের চেয়ারের পেছনে দাঁড়িয়ে ফোনের দিকে তাকালো। হ্যাঁ, কথাই তো। শাওন আর রিমি দুজনের দিকে তাকিয়ে হাসলো। স্পর্শ ফোনটা হাতে নিয়েই টেবিলে মাথা গুজে ডুকরে ডুকরে কেঁদে ফেললো। ক্যান্টিনের সবাই অবাক হয়ে স্পর্শের দিকে তাকিয়ে আছে। কান্না তো দূর, এই লোকটার মুখের হাসিও এই অফিসের সবার কাছে অমাবস্যার চাঁদের মতো। আর আজ সেই মানুষটা এভাবে ছোট মানুষের মতো কাঁদছে। শাওন সবার উদ্দেশ্যে বলল, প্লিজ, সবার খাবার খাওয়া শেষ হলে আমাদের একটু একা ছেড়ে দিন সবাই। সবাই সঙ্গে সঙ্গে টেবিল ছেড়ে উঠে গেল।
শাওন আর রিমি কিছুক্ষণ চুপ করে রইল। স্পর্শ নিজেকে সামলানোর অপেক্ষায় রইল। কিছুক্ষণ পর স্পর্শ মাথা তুলতেই শাওন তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, এত তাড়াতাড়ি মাথা তুলে নিলি? আমরা তো মনে করেছিলাম কথাকে খুঁজে পাওয়ার আনন্দে আরো 2-3 দিন তুই মাথাই তুলবি না। স্পর্শ পানির গ্লাস হাতে নিতে নিতে বলল। ও শাট আপ শাওন। শাওন বলল, ওকে ঠিক আছে, আমি চুপ করে গেলাম, কিন্তু এবার তো চল ওখানে গিয়ে তোর প্রাণ পাখিকে ধরে নিয়ে আসি। স্পর্শ বলল। না। স্পর্শের না শুনে শাওন আর রিমি একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। রিমি বলল, না মানে এইমাত্র যার জন্য কাজে তাকে আনতে যাবি না? স্পর্শ বলল, যাবো তো অবশ্যই, কিন্তু এখন নয়। কিছু কাজ করতে হবে যাতে ও আর কোনোদিনও আমার থেকে আলাদা হতে না পারে। শাওন আর রিমি বলল, তোর মনে কি চলছে আমাদের একটু খোলাসা করে বল না প্লিজ। স্পর্শ তার প্ল্যানের কথা সবকিছু শাওন আর রিমিকে বুঝিয়ে বলল। স্পর্শ সবকিছু বুঝিয়ে বলার পর শাওনকে বলল, এই কাজটা তোকেই করতে হবে শাওন, আমি অন্য কাউকে ভরসা করব না। শাওন বলল, ঠিক আছে, কাজটা আশা করি হয়ে যাবে, কিন্তু এটা কি ঠিক হবে? এরপর কি হবে চিন্তা করেছিস? কথা সহ ওর পরিবার কিন্তু আরো রেগে যাবে। স্পর্শ বলল, রাগের পর তো আমার কাছেই ফিরে আসতে হবে, তাই না? আমি ওসব নিয়ে এখন ভাবছি না শাওন, ওসব পরে দেখা যাবে। আমি কোনোভাবেই ওকে হারাতে পারবো না। স্পর্শ শাওনের হাত ধরে বলল, তুই যা শাওন, যেভাবে যা কিছু লাগে সব কর, শুধু আমার কথাগুলিকে আমার কাছে ফিরিয়ে দে। কথা দিচ্ছি তোর কাছে আর কখনো কিচ্ছু চাইবো না। শাওন স্পর্শের হাতে হাত রেখে বলল, আরে পাগল, আমি তো তোর জন্য জীবনও দিতে পারি। এই কথা বলে শাওন বেরিয়ে গেল। ছায়া, মাহি আর সাজ্জাদ অপেক্ষা করছে এয়ারপোর্টে। আরিফের ফ্লাইট এসে পৌঁছে গেছে। এখন শুধু তারা আরিফের বের হবার অপেক্ষায় আছে। আর সাজিদের ফ্লাইট আরো কিছুক্ষণ পর এসে পৌঁছাবে। কিছুক্ষণের মধ্যে আরিফ এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো। সবার মুখে হাসি ফুটে উঠল। মাহি ছায়ার কানের কাছে গিয়ে বলল, ওয়াও আন্টি, আরিফ আঙ্কেল তো দেখছি খুবই স্মার্ট। আমি তো আঙ্কেলের প্রেমে পড়ে গেছি। ছায়া মাহিকে ধমকে সুরে বলল, চুপ কর বেশরম মেয়ে। মাহি হাসলো। তাদের সবাইকে দেখে আরিফেরও মুখে হাসি ফুটে উঠল। আরিফ কাছে আসতে আরিফ সাজ্জাদকে বুকে জড়িয়ে ধরল। তারপর ছায়ার সামনে এসে বলল, কেমন আছো ছায়া? ছায়া কিছু বলার আগেই মাহি বলল, আমি কিন্তু ভালো আছি আঙ্কেল। আরিফ মাহমুদ মাহিকে দেখে বলল, হো মা, এই মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। আমি তো মনে করেছি সেই ছোট্টটাই রয়ে গেছে। মাহি বলল, না আঙ্কেল, আমি বড় হয়ে গেছি। আপনি ভাববেন না যে আপনার মতো সবার বয়স বাড়ে না। সবাই একসাথে হাসলো। আরিফ ঘড়ির টাইম দেখে সাজ্জাদকে বলল, সাজ্জাদ, সাজিদ আসতে আর বেশি সময় নেই, আমরা ওর জন্য অপেক্ষা করি, তারপর সবাই একসাথে যাওয়া যাবে। সাজ্জাদ বলল, হ্যাঁ ছোট কাকু, চলো আমরা আপাতত একটা রেস্টুরেন্টে বসি। সবাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল। রেস্টুরেন্টে বসে সাজ্জাদ কফি আর কিছু স্ন্যাক্সের অর্ডার করলো। আরিফ মাহমুদ সাজ্জাদকে বলল, ওদিকের কোনো খবর তুলি কিছু জানিয়েছে সাজ্জাদ? সাজ্জাদ বলল, স্পর্শ আর তুলির হাজবেন্ড শাওন কাল থেকে আজ পর্যন্ত বাড়িতে আসেনি। তুলি শাওনকে ফোন করেছিল, কিন্তু শাওন তুলিকে ওইরকম কিছুই বলেনি। ছায়া আরিফের উদ্দেশ্যে বলল, আমার মনে হয় ছেলেটা সত্যি কথাকে খুব ভালোবাসে আরিফ। হ্যাঁ, ছেলেটা খুব সাইকো টাইপের, আর সেটাই স্বাভাবিক। ছোটবেলা থেকে মাটাকে পায়নি গেছে, হয়তো মায়ের অভাব এই ছেলেটা এমন হয়ে গেছে। আরিফ মাহমুদ কিছুটা রাগে কণ্ঠে বলল, সেটা কি আমার দোষ ছায়া, নাকি আমার মেয়েটার দোষ? যদি দোষ কারো হয়ে থাকে তাহলে পুরোটাই তার বাবা মায়ের দোষ। ওর মা আবেগের বশে একটা ভুল করে ফেলেছিল, আমি তো সেখানে সায় দিইনি। আর ওর বাবা কি করলো? নিজের স্ত্রীর কোনো খোঁজ খবর না নিয়ে ছেলেকে নিয়ে বিদেশে চলে গেল। বিদেশ থেকে ছেলেকে কি বানিয়ে আনলো? একটা সাইকো, একটা টক্সিক আর প্রতিশোধ পরায়ণ একটা ছেলে, যার ফল শুধুমাত্র আমার পরিবার আর আমার মেয়েটা ভোগ করছে। আর ভালোবাসার কথা বলছো? ওর মা না ভালোবাসতে পেরেছে আমাকে, ওর বাবা না ভালোবাসতে পেরেছে ওর মাকে। আর ওর কথা তো বাদে দিলাম, ও কখনোই আমার মেয়েটাকে ভালোবাসেনি।
আমার উপর প্রতিশোধ নিতে আমার মেয়েটার সাথে ভালোবাসার মিথ্যে নাটক করেছে, আর এখনো সেই নাটক চালিয়ে যাচ্ছে। ওর নাটক তোমরা বিশ্বাস করতে পারো, কিন্তু আমি পারি না। এই আমি, ও আমার মেয়ের ভালোবাসার যোগ্যই না। সাজিদ আসুক, ভালোই ভালোই সাজিদের সাথে কথার বিয়েটা হয়ে যাক, তারপর আমি ওই ছেলেকে দেখছি। সাজিদের বিয়ের কথা শুনে মাহের মুখটা মলিন হয়ে গেল। ছায়া আরিফের উদ্দেশ্যে বলল, সরি আরিফ, আসলে আমি ওইভাবে কথাটা বলতে চাইনি। আরিফ বলল, ঠিক আছে ছায়া। সন্ধ্যা নেমে এলো পৃথিবীর বুকে। অজপাড়াগা গ্রাম বলে সন্ধ্যা হতেই সবাই সবার ঘরে গিয়ে দরজার খিল লাগিয়ে দেয়। শিরিনা বেগমও তার ব্যতিক্রম নয়। এই ছোট্ট বাড়িটাতে শিরিনা বেগম একাই থাকেন। স্বামীর স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে, তাই স্বামী মারা যাওয়ার পরও এই বাড়ি থেকে যায়নি শিরিনা বেগম। বন্ধ ঘরের ভেতরে শিরিনা বেগম নিজের হাতে কথাকে নিজের বিয়ের শাড়িটা পরিয়ে দিয়ে নিজের হাতে চুল আশ্রিয়ে দিচ্ছিল। ছায়া আগে থেকে শিরিনা বেগমকে বলে রেখেছে আজ রাতে সাজিদ তার কথার বিয়ে হবে। সাজিদ এই বিয়ে নিয়ে আজ চুল পরিমাণ বিলম্ব করতে রাজি নয়, তাই সে আসামাত্রই সে কথাকে বিয়ে করবে। কথা বুঝতে পারছে শিরিনা বেগম কেন তাকে এভাবে সাজিয়ে দিচ্ছে, কারণ সাজিদ নিজের মুখে বলেছিল সে আসার পরই আর দেরি করবে না এই বিয়ে নিয়ে। কথা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শিরিনা বেগম কথার গালে হাত রেখে বলল, কাঁদিস না বোন, যে তোর ভাগ্যে আছে তাকে শত চেষ্টা করেও তুই তোর ভাগ্য থেকে মুছে ফেলতে পারবি না। সে নিজে থেকে তোর ভাগ্যের সাথে জুড়ে যাবে। শিরিনা বেগম কথাকে শাড়ি পরিয়ে চুল বেঁধে সুন্দর করে সাজিয়ে দিল। হঠাৎ করে দরজার বাইরে থেকে জোরে জোরে কেউ শব্দ করতে লাগলো। শিরিনা বেগম আর কথা দুজন দুজনের দিকে তাকালো। এখন কে এসেছে? আরিফ আর সাজিদের তো এখন আসার কথা নয়। আরিফ মাত্রই দেশে এসে পৌঁছেছে, কিন্তু সাজিদ এখন এসে পৌঁছায়নি। তাদের আসতে আরো অনেক দেরি। শিরিনা বেগম তাড়াতাড়ি দরজা খুলে দেখে তার গ্রামেরই একটা কম বয়সী ছেলে। শিরিনা বেগম ছেলেটাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? ছেলেটা বলল, মায়ের কি যেন হয়েছে, আব্বা তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। শিরিনা বেগম পেশা একজন নার্স, তার স্বামীও পেশা একজন হাতুড়ে ডাক্তার ছিল। এই গ্রামের নরনারীদের কোনো মেয়েলি সমস্যা হলে সবাই শিরিনা বেগমকে ডেকে নিয়ে যায়। ছেলেটার কথা শুনে শিরিনা বেগম কথার দিকে তাকালো। কথা না থাকলে হয়তো তিনি এক্ষুনি দৌড়ে চলে যেতেন, কিন্তু এখন তো তার ঘরে উপযুক্ত একটা মেয়ে আছে, আর এই মেয়েটাকে তার আপনজনদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত মেয়েটার পুরো দায়িত্ব তার হাতে। কথা বিষয়টা বুঝতে পেরে শিরিনা বেগমকে বলল, আমাকে নিয়ে চিন্তা করো না নানু, তুমি এক্ষুনি যাও, ওদের এখন আমাকে দরকার। শিরিনা বেগম বলল, তুই একা থাকতে পারবি তো? ভয় পাবি না তো? কথা হেসে বলল, না, ভয় পাবো না। শিরিনা বেগম বলল, আমি খুব তাড়াতাড়ি চলে আসব, তুই দরজার খিল লাগিয়ে দে। কথা বলল, আচ্ছা ঠিক আছে। শিরিনা বেগম চলে গেল। কথা দরজা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর স্পর্শ শাওন আর ইমন শিরিনা বেগমের বাড়ির সামনে এসে দাঁড়ালো। ইমন শিরিনা বেগমের বাড়িটা দেখি ইশারা করে বলল, এই বাড়িতেই ম্যাম আছে স্যার। স্পর্শ বড় বড় পা ফেলে চলে যেতে চাইলে শাওন তার হাত ধরে বলল, সাবধানে। স্পর্শ শাওনের থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে বলল, ছাড়। স্পর্শ সহ সবাই বাড়ির ভেতরে চলে গেল। শাওন আর ইমন বাড়ির উঠানে দাঁড়িয়ে রইল। স্পর্শ এগিয়ে গেল টিনের পরিপাটি সে ছোট্ট ঘরটার দিকে। দরজায় টোকা পড়তেই কথা চমকে উঠল। মনে মনে ভাবলে এত তাড়াতাড়ি তার নানু চলে এসেছে। আবার ভাবলো হয়তো মহিলাটির তেমন কোনো সমস্যা না, তাই তাড়াতাড়ি চলে এসেছে। এই ভেবে কথা দরজা খুলতে এসে ভূত দেখার মতো চমকে উঠল। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল সঙ্গে সঙ্গে। ওপাশের মানুষটার অস্থির চোখ তাকিয়ে আছে তার প্রাণ পাখিটার দিকে। শুকনো ঠোঁটে হাসি ফুটে ওঠে তার সঙ্গে সঙ্গে। কতগুলো মিনিট, কতগুলো ঘন্টা, এমনকি কতগুলো দিন পার করেছে সে অস্থির মনে, শুধু তার প্রাণ পাখিটার মুখটা দেখার জন্য। মুহূর্তেই চোখ ভিজে গেল সুখের কান্নায়। বুকের ভেতর থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, আবার কথা খুলি। কথার কানের ভেতর শব্দটা ঢুকতেই কথার জন্য হুঁশ ফিরে এলো। ঘেন্না লাগছে তার এই নামটার উপর। সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিতে চাইলে অপরপক্ষের শক্তিশালী বাহু তাকে বাধা দিল। ঠেলে খুলে দিল এই দরজা নামক এই বাধাটাকে। দরজার ধাক্কায় কথাও ছিটকে পড়ল বিছানায়। সঙ্গে সঙ্গে পরম আদরে একজন কাছে টেনে নিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ব্যথা পেয়েছো পাখি? কোথায় ব্যথা পেয়েছো? এই মানুষটার স্পর্শ সহ্য করতে পারছে না কথা। গা গিনগিন করে উঠল। কথা নিজের সবটুকু শক্তি দিয়ে স্পর্শকে ঠেলে সরিয়ে দিয়ে নিজের সবটুকু দিয়ে স্পর্শের গালে ঠাস করে চর বসিয়ে দিল। চোখের কয়েকটা পানির ফোঁটা একাধারে পড়ে গেল স্পর্শের চোখ থেকে। কথা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, কিন্তু মনে তীব্র ঘৃণা। কথা ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে বলল,
কেন এসেছেন আপনি এখানে? আমার থেকে আর কি নেয়ার বাকি আছে আপনার? আপনি তো আমার সব শেষ করে দিয়েছেন। আর কি চাই আপনার বলুন? ভালোবাসার নাম করে এভাবে প্রতিশোধ নিয়েছেন আমার কাছ থেকে। আরো প্রতিশোধ নেওয়ার বাকি আছে কি আপনার? লজ্জা নেই আপনার? কি করে পারলেন এই জঘন্য মুখটা নিয়ে আমার সামনে আসতে? আমি আপনার মুখও দেখতে চাই না, এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। এই কথা বলে কথা তার মুখ ফিরিয়ে নিল। স্পর্শের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কান্না ভেজা চোখে কথার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে নিতে এসেছি কথাগুলি। তোমার দূরত্ব আমার বুকের ভেতর বিষের ন্যায় কাজ করে। আমি যে আর পারছি না, আমি যে একটু একটু করে মরে যাচ্ছি। কথা চিৎকার করে বলল, তো মরে যান না। কে মানা করেছে আপনাকে? হ্যাঁ, আমাকে তো পুরোপুরি শেষ করে দিয়েছেন। এবার এখানে নাটক করতে চলে এসেছেন? হ্যাঁ, অনেক নাটক দেখিয়ে দিয়েছেন না আপনি? আরো নাটক দেখানোর বাকি আছে কি আপনার? আপনি কি করে ভাবলেন আপনার এই নাটককে আমি দ্বিতীয়বার ভুলে যাব? নাটক করার আগে একবারও মাথায় আসেনি আপনার? হ্যাঁ, এই কথার সামনে আপনি আপনার আসল রূপটা দেখিয়ে দিয়েছেন। স্পর্শ কথার হাত ধরে অস্থির কণ্ঠে বলল, কথা তুমি পুরোটা জানো না তাই। কথা স্পর্শের হাত ছাড়া দিয়ে ফেলে দিয়ে বলল, আমি সব জানি, আর নতুন করে কিছুই জানতে চাই না আমি। আপনি এই ঘর থেকে বেরিয়ে যাবেন নাকি আমি বেরিয়ে যাব? স্পর্শ জোর গলায় বলল, আমার কথা তোমাকে শুনতে হবে। স্পর্শ এই ঘর থেকে বেরোবে না বুঝতে পেরে কথা নিজেই ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালে স্পর্শ দাঁতে দাঁত চেপে তার শক্ত বাহু দিয়ে কথার হাত চেপে ধরে তাকে আটকালো। কথা তার হাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। স্পর্শ বলল, কোথায় যাচ্ছ তুমি? কথা ক্ষিপ্ত কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে। স্পর্শ একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল কথাকে। কথার কোমর নিজের দুবাহু দিয়ে বেঁধে নিয়ে বলল, ছেড়ে দিয়েছিলাম তোমাকে, শান্তি পাইনি তো আমি। তুমি বিহীন মরণও সুখে ছিল না আমার। এখন আর ছাড়বো না তোমাকে, বুকের ভেতর লুকিয়ে রাখবো তোমায়। কথা স্পর্শ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। কথা দাঁতে দাঁত চেপে তার দুহাত দিয়ে স্পর্শের বুকের মধ্যে ক্রমাগত আঘাত করতে লাগলো। স্পর্শ বুকের মধ্যে নিজের সবটুকু দিয়ে আঘাত করতে করতে বলল, আবার নাটক করছেন আপনি? হ্যাঁ, আবার নাটক করছেন, আবার নাটক করছেন। কথার একের পর এক আঘাতে স্পর্শের বুকে ব্যথা পাচ্ছে, তবু এসে মুখে হাসি ফুটিয়ে বলল, মারো আমাকে পাখি, মেরে মেরে ক্ষত বিক্ষত করে দাও। মারতে মারতে যখন কাহিল হয়ে যাবে তখন বিশ্রাম নিতে ফিরে এসো আমার এই ক্ষত বিক্ষত বুকে। পরম আদরে ঘুম পাড়িয়ে নেব তোমায়। নিজের সবটুকু শক্তি দিয়ে স্পর্শের বুকে আঘাত করতে করতে কথা এবার নিজেই হাঁপিয়ে উঠেছে। দুহাতে নিজের মুখ ঢেকে ডুকরে ডুকরে কেঁদে ফেলল কথা। কথার এই কান্না সহ্য হচ্ছে না স্পর্শের। নিজেও চোখ থেকে পানি ফেলে দিয়ে কথার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলল, এভাবে কেঁদো না কথাগুলি, আমি সহ্য করতে পারছি না। তুমি আমাকে আরো মারো, আমাকে মেরে যদি তুমি শান্তি পাও তাহলে তাই করো, তবু এভাবে কেঁদো না পাখি। কথা কাঁদতে কাঁদতে বলল, আপনি কেন করলেন আমার সাথে এমন? হ্যাঁ, আমি যে আমার সবটুকু দিয়ে আপনাকে ভালোবেসেছিলাম, আমার মন ভেঙে দিয়েছেন, সেটুকুই কি যথেষ্ট ছিল না? ওইটুকু কি না করলে পারতেন না বলুন? আপনি তো আমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আমার সম্মান, আমার ইজ্জত, আমার পরিবারের মান সম্মান সবকিছু এক নিমিষেই শেষ করে দিয়েছেন আপনি। আমি তো এখন কাউকেই মুখ দেখাতেও পারছি না। মরে গেছি আমি, শুধু দেহটা, এই দেহটা পড়ে আছে আমার। স্পর্শ চোখে পানি নিয়ে কথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চুপ করো কথা, আমি তোমার কিচ্ছু হতে দিব না। আমি সব ঠিক করে দেব, আমার উপর একটু বিশ্বাস রাখো। কথা মাথা তুলে স্পর্শের মুখের দিকে করুণ চাহনিতে তাকিয়ে বলল, বিশ্বাস করেছিলাম না আপনাকে? বিশ্বাসের বদলে প্রতিশোধ ফিরিয়ে দিয়েছেন না আমাকে? স্পর্শ চোখ থেকে পানি ছেড়ে দিয়ে মাথা নেড়ে না করে বলল, না কথা, আমি এসবের কিছুই করতে চাইনি। কথা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে বলল, করতে চাননি আপনি? স্পর্শ মাথা নাড়িয়ে কথার দুই গালে দুহাত রেখে বলল, না কথা। কথা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, কিন্তু করেছেন তো। স্পর্শ চোখ নামিয়ে নিয়ে বলল, হ্যাঁ করেছি। সন্দেহের বসে প্রতিশোধ নেয়ার ইচ্ছে চেপে বসেছিল আমার, আর তাই তার মাসুল আমাকেও গুনতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো কথা, ওই ভিডিওটা আমি লিক করিনি। কথা তার গাল থেকে স্পর্শের হাত সরিয়ে দিয়ে বলল, মিথ্যা, আপনার থেকে পুরোপুরি বিশ্বাস হারিয়েছি আমি। স্পর্শ কথার গালে আবারও হাত রেখে বলল, এইভাবে বলো না কথা,
মরে যাব আমি। ভালোবাসি তোমায়, চরম পরিমাণে ভালোবাসি। তুমিও তো আমাকে ভালোবাসো, বলো? কথা আবারও স্পর্শের হাত সরিয়ে দিয়ে বলল, না, ভালোবাসি না আমি। আমার ভালোবাসাকে আপনি প্রতিশোধে রূপান্তরিত করেছেন, বিশ্বাস ভেঙেছেন আমার 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 পরিবারের সারা জীবনের সঞ্চয় সেই সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছেন। আপনি জানেন না, একটা মেয়ে একটা পরিবারের সম্মান হয়, আর ওই মেয়ের সম্মান হয় তার ইজ্জত। আপনি বলতে পারেন এখানে কোন জিনিসটা অবশিষ্ট আছে? স্পর্শ জোর গলায় বলল, কথা আমি সব ঠিক করে দিব। কথা, তুমি আমার সাথে চলো, দেখবে। কথা স্পর্শকে ঠেলে সরিয়ে দিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, এত সহজ নাকি? আপনি বলবেন আর সব ঠিক হয়ে যাবে? নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, আমার জীবন আমাকেই ভাবতে দিন, প্লিজ আমাকে একা ছেড়ে দিন, বাঁচতে দিন আমায়। চলে যান এখান থেকে, দুবার এখানে আসার চেষ্টাও করবেন না। স্পর্শ কথাকে আবারও নিজের বুকের সাথে মিশিয়ে বলল, কখনো না। তোমাকে খুঁজে পেয়েছি না আমি, আর হারাতে দিব না তোমাকে, কখনো, কোথাও না। এই কথা বলে স্পর্শ তার পকেট থেকে কিছু একটা বের করলো। সাজিদের ফ্লাইট ইতিমধ্যে এয়ারপোর্টে এসে পৌঁছে গেছে। সবাই এয়ারপোর্টে সাজিদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে সাজিদ এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো। সবার মুখে হাসি, কিন্তু মাহি অপলক দৃষ্টিতে এগিয়ে আসা ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা এগিয়ে আসছে আর মাহির হৃদযন্ত্র ক্রমশই বেড়ে যাচ্ছে। হাসতেও ভুলে গেছে সে। ছোটবেলা থেকে কখনো ছায়ার সাথে কথার বাড়িতে যাওয়া আসা হতো মাহির। সেখান থেকেই কথার সাথে খুব ভালো বন্ধুত্ব আর সাজিদের প্রতি অন্যরকম এক আকর্ষণ তৈরি হয়েছিল মাহির মধ্যে। আস্তে আস্তে সে বুঝতে পারল সে আকর্ষণ আসলে ভালোবাসার আকর্ষণ। কথা, মাহি, তুলি একসাথে হলে সাজিদ সবাইকে এক চোখেই দেখত। কখনো মনে হয়নি কথার প্রতি সাজিদের মনে অন্য কিছু আছে, বরং দুজনে বেশিরভাগ ঝগড়াই করত। সাজিদ সবসময় কথার পিছে লেগে থাকত কথার দোষ খোঁজার জন্য। মাহির কাছে কোনো সময় মনে হয়নি সাজিদ কথাকে ভালোবাসে। যদি বুঝতো তাহলে তখনই সে তার ভালোবাসা মাটি চাপা দিয়ে দিত। হয়তো ওই সময় কষ্টটা কম হতো। মাহি নিজের মনের সাথে ছক কষছে কিভাবে সে সাজিদকে তার মনের কথা বলবে। যদিও ওই সময় সাজিদ বিদেশে ছিল, ফোনে তার মনের কথা বলতে সহজই হবে। সরাসরি হলে হয়তো মাহি কখনোই সেই কথা বলতে পারতো না। কিন্তু তার আগেই হঠাৎ একদিন জানতে পারল সাজিদের সাথে তুলির বিয়ে। এই কথা শুনে মাহি খুব কষ্ট পেয়েছিল, কিন্তু তারপর আবার জানতে পারল সাজিদ কথাকে ভালোবাসে, আর সে কথাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করবে না। মাহির মন পুরোপুরি ভেঙে গিয়েছিল। কথা নয়তো তুলে, কিন্তু এর মধ্যে সাজিদের কাছে মাহির কোনো অস্তিত্বই নেই। মাহি তার লুকায়িত ভালোবাসা লুকিয়েই রেখে দিল নিজের মনের মণিকোঠায়। সাজিদ কাছে আসতে আরিফ মাহমুদ সাজিদকে বুকে জড়িয়ে ধরল। সাজ্জাদও সাজিদকে বুকে জড়িয়ে ধরল। সাজিদ ছায়ার কাছে গিয়ে বলল, কেমন আছেন আন্টি? ছায়াও হাসি মুখে বলল, ভালো আছি বাবা। সাজিদ এবার মাহির সামনে গিয়ে বলল, ভালো আছো মাহি? মাহি শুধু মাথা নাড়িয়ে বলল, সবার সাথে অল্প অল্প আলাপ শেষে সাজিদ সবার উদ্দেশ্যে বলল, আমি একটু আসছি। এই কথা বলে সাজিদ নিজের ফোন টিপতে টিপতে কিছুটা দূরে চলে গেল। সবাই বুঝতে পারছে সাজিদ কথাকে ফোন করতে গেছে। মাহি দূর থেকে সাজিদের দিকে তাকিয়ে আছে। সাজিদ বারবার কথাকে ফোন করছে, কিন্তু কথা ফোন রিসিভ করছে না। সাজিদ এবার সবার কাছে এগিয়ে এলো। সাজিদকে খুব অস্থির লাগছে। আরিফ সাজিদকে বলল, কি হয়েছে সাজিদ? সাজিদ অস্থির হয়ে বলল, কথা ফোন রিসিভ করছে না কাকু, আমাদের তাড়াতাড়ি ওর কাছে যেতে হবে। সাজ্জাদ বলল, আচ্ছা ঠিক আছে, যাব। তুই কিছু খেয়ে নে, অনেকটা পথ জার্নি করে এসেছিস। সাজিদ বলল, আমি এখন কিছু খাবো না সাজ্জাদ ভাইয়া। সবাই সাজিদের অস্থিরতা বুঝতে পেরে গাড়িতে উঠে পড়ল। হঠাৎ করেই বাইরে অনেক লোকের জনসমাগম আর চিল্লাচিল্লি আওয়াজ শোনা যাচ্ছে। স্পর্শ তার পকেট থেকে কিছু বের করতে চাইলে সেটা আর বের করলো না। স্পর্শ আর কথা দুজন দুজনের দিকে তাকালো। হঠাৎ করে একটা ছেলে ঘরের ভিতরে ঢুকে পড়ল। ছেলেটাকে দেখে কথা ভয় পেয়ে গেল। কথা গুটিসুটি পায়ে স্পর্শের পিছনে গিয়ে দাঁড়ালো। স্পর্শ কথার ভয় বুঝতে পেরে ছেলেটার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি এভাবে ঘরের ভেতর ঢুকে পড়লে কেন? ছেলেটা ব্যঙ্গ করে বলল, কেন ঢুকে পড়ে কি ডিস্টার্ব করে ফেললাম? ছেলেটা ঘর থেকেই জোরে জোরে চিৎকার করে বলল, এখানে দুইজনই আছে, একেবারে দুজন দুজনের সাথে লিপ্টে আছে। ছেলেটা শেষের কথাটা দুষ্টু হাসি হেসে বলল। স্পর্শ ছেলেটার কথা শুনে দাঁতে দাঁত চেপে তার দিকে এগিয়ে যেতে চাইলে কথার হাত তাকে বাধা দিল। স্পর্শ কথার দিকে তাকিয়ে দেখে কথা খুব ভয় পাচ্ছে। স্পর্শের পিছনে দাঁড়িয়ে তার আড়াল থেকে ভয়ার্ত দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে কথা। কথা চেনে এই ছেলেটাকে। ছেলেটা এই গ্রামের মেম্বারের ছেলে রনি তালুকদার।
কথা এই বাড়িতে আসার পরদিন সকালে এই ছেলেটা তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে হাসছিল। কথার কাছে গিয়ে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে বলেছিল, এই তুমি ওই মেয়েটা না যা প্রমোশনের জন্য তোমার বসের সাথে আকাম কুকাম করছো? আর তোমার বস ওই ভিডিওটা ভাইরাল করার পর এখানে আইসা লুকাইছো বুঝি? মনে করছো এখানের মানুষ তোমারে চিনতে পারবে না? কিন্তু আমি তো তোমায় চিনছি। আমি ঢাকায় পড়ালেখা করি, ওইখান থেকেই তোমার ওই ভিডিওটা দেখে আসছি। তোমার যা সেক্সি লাগছিল না, কি বলবো। এই কথা শুনে কথার সঙ্গে সঙ্গে চলে যেতে চাইলে রনি খপ করে কথার হাত ধরে বলল, তোমার বসের সাথে যা করেছো আমার সাথেও হয়ে যাবে নাকি আরেক দফা? এই কথা শুনে কথা ঠাস করে ছেলেটার গালে চড় বসিয়ে দিল। ছেলেটা রক্তচক্ষু নিয়ে বড় বড় করে কথার দিকে তাকিয়ে বলল, আমি জানি ওই ভিডিওটা সত্যি না। তোমার ওই বসের বাপ টিভিতে আইসা সব বলছে। তুমি এখনো পুরোপুরি ভার্জিন আছো, তাই না? আমি ওই গ্রামের মেম্বারের একমাত্র ছেলে রনি তালুকদার। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই এই চোরের কথা আমি ভুলে যাব যদি তুমি আমাকে বিয়ে করো। আর যদি না করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সেই সময় শিরিনা বেগমকে আসতে দেখে রনি কথার হাত ছেড়ে দিল। রনি কথার কানে কানে বলল, সিরিনা খালারে কিছু বলার চেষ্টাও করবা না, তাহলে কিন্তু তোমার সাথে সাথে সিরিনা খালাও ওই গ্রাম থেকে বের করে দিব। সেই ক্ষমতা আছে আমার। শিরিনা বেগম কথার কাছে এসে রনির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কথাকে বলল, কি হয়েছে কথা? রনি তোকে কিছু বলছিল? শিরিনা বেগম রনিকে খুব ভালো করেই চেনে। এই গ্রামের অনেক মেয়ের উপর কুদৃষ্টি আছে রনির। নেহাতি তার বাবা ভালো মানুষ বলে ছেলেকে এই গ্রাম থেকে শহরে পাঠিয়ে দিয়েছে পড়াশোনা করে ভালো একটা মানুষ হওয়ার জন্য। কিন্তু কুকুরের লেজ কখনো সোজা হয় না। কথা শিরিনা বেগমের চিন্তা করে তাকে কিছুই বলল না। এরপর থেকে কথাই রনির থেকে খুব সেফ হয়ে চলতো। কথার ভয় পাওয়া দেখে স্পর্শ কথার দুগালে দুহাত রেখে বলল, কথা তুমি এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো। পেছন থেকে রনি বলল, আরে তোমার সাথে ফষ্টি নষ্টি করে ধরা পড়ে গেছে, তাই তো ভয় পাচ্ছে। রনির কথা শুনে স্পর্শের শরীরে রক্ত মাথায় উঠে গেল। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে সরাসরি রনির নাক বরাবর এক ঘুষি মারল। রনি ছিটকে পড়ে গেল নিচে। নাক ভেজা ভেজা লাগছে তার। নাক থেকে হাত সরিয়ে চোখের সামনে আনতেই দেখে রক্ত দেখে চিৎকার করে বলে উঠল, তুই আমার নাক থেকে রক্ত বের করলি ওই মেয়ের জন্য? রনি ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে বলল, খুব বেশি মজা দিয়েছিল নাকি রে তোকে, তাই আবার ছুটে চলে এসেছিস ওর কাছে? তো বল না আমাকেও একটু মজা দিতে। রাগে স্পর্শে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। কপালের রগ ফুলে উঠেছে। রগগুলো যেন জানান দিচ্ছে রাগের তীব্রতা। হাতের রগগুলোও ফুলে ফেঁপে উঠেছে। স্পর্শের শিরা উপশিরায় যেন রাগের প্রবাহ বয়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে আবারও রনির বুক বরাবর এক লাথি মেরে বসলো। রনি এবার ছিটকে পড়ল দরজার সামনে। স্পর্শ রনির দিকে এগোতে গেলে কথা তার হাত ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি করছেন আপনি? ও এই গ্রামের মেম্বারের ছেলে। বাইরে মনে হয় আরো সবাই দাঁড়িয়ে আছে। ওকে এভাবে মারা ঠিক হচ্ছে না। কিন্তু স্পর্শ কথার কোনো কথাই কানে তুলল না। তার কানে এখন কথাকে ইঙ্গিত করে রনির বলা সেই খারাপ কথাগুলো কানে বাজছে। স্পর্শ আবারও রনির কলার ধরে তুলে আবার তার পেটে লাথি মারল। রনি এবার সোজা বাইরে গিয়ে পড়ল। ঘর থেকে কিছুটা দূরেই সবাই দাঁড়িয়েছিল। রনিকে মাটিতে পড়ে এভাবে কুকরাতে দেখে কয়েকজন এসে রনিকে টেনে তুলল। স্পর্শ কথার হাত ধরে ঘর থেকে বেরিয়ে এলো। শাওন আর ইমনকে ইতিমধ্যে সবাই ঘেরাও করে ফেলেছে। শাওন খারাপ কিছুর আশঙ্কা পেয়ে আনাফ শাহরিয়ারকে সঙ্গে সঙ্গে এই গ্রামের ঠিকানা সহ মেসেজ করে দিয়েছে। শাওনকে ফোন টিপতে দেখে একজন এসে শাওন আর ইমনের হাত থেকে ফোন নিয়ে নিয়েছে। তাদের এই মুহূর্তে কিছুই বলা ছিল না, কারণ রনিকে এভাবে মারতে দেখে সবাই স্পর্শের উপর তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। স্পর্শ কথাকে নিয়ে ঘর থেকে বের হতে রনি পা টেনে টেনে বাবার কাছে গিয়ে বলল, দেখো বাবা, তোমার ছেলেকে কিভাবে মেরেছে। এই ছেলেটাকেই শহর থেকে ওই মেয়েটার সাথে আকাম কুকাম করে আমাদের গ্রামে আবার চলে এসেছে এই মেয়ের সাথে আকাম কুকাম করতে। শিরিনা বেগমের উঠোনে নারী পুরুষ ছেলে বুড়ো সবাই দাঁড়িয়ে আছে, যেন কিছুক্ষণ পরেই কারো ফাঁসির কার্যক্রম শুরু হবে। সে অপেক্ষায় সবাই রাতের ঘুম ফেলে এসে দাঁড়িয়ে আছে। গ্রামে কোনো কিছু ঘটলে মোটামুটি অল্প সময়ের মধ্যেই তা সবার কাছে পৌঁছে যায়, আর সেই দৃশ্য দেখার জন্য গ্রামের মানুষ উৎসাহ নিয়ে একসাথে জড়ো হয়। সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে শিরিনা বেগমের উঠোনে। কেউ বুঝতে পারুক আর নাই পারুক, কথাটি কি বুঝতে পারছে এই ঘটনায় পুরোপুরি রনির হাত আছে। কথাকে দেখার পর এই প্রথম রনির মনে শখ জেগেছে বিয়ে করার। এতদিন মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকিয়েছে মেয়েদের শরীর নষ্ট করার উদ্দেশ্যে, কিন্তু কথাকে দেখার পর তাকে নষ্ট নয় ভালোবেসে বিয়ে করতে চাইছিল রনি। এই গ্রামে প্রথম এত সুন্দর একটা মেয়ে আছে।
মেয়েটার উপর ছেলে বুড়ো সবার নজর পড়তে পারে, তাই শিরিনা বেগমের বাড়ির সামনে রনির একটা চামচা সবসময় ঘুরঘুর করত আর এই বাড়ির উপর নজর রাখত। সন্ধ্যা স্পর্শ শাওন আর ইমনকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছেলেটা রনিকে ফোন করে জানায়। রনি ছেলেটাকে বলল, তুমি শিওর ও আহারার শাহরিয়ার স্পর্শ? ছেলেটা বলল, আরে ভাই, ওকে কে না চেনে, ও স্পর্শই। রনি সঙ্গে সঙ্গে তার বাবার চামচা লাল মিয়াকে টাকা দিয়ে হাত করে ফেলল, কারণ তার বাবা তার কথায় কখনো সায় দিবে না সেটা সে ভালো করেই জানে। লাল মিয়া জামিল উদ্দিনকে বুঝালো, শিরিনা বেগমের ঘরে এক মেয়ে শহরে আকাম কুকাম করে এখানে এসে আশ্রয় পেয়েছে। সেই মেয়ে আমাদের গ্রামেরও ছেলেরা ডাইকা আনছে আমাদের গ্রামের পরিবেশ নষ্ট করার লাইগা। আপনি কিছু করেন মেম্বার সাহেব। রনি আর লাল মিয়া মেম্বার সহ গ্রামের কিছু মানুষকে নিয়ে শিরিনা বেগমের উঠোনে হামলা দিল। জামাল উদ্দিন মেম্বার তীক্ষ্ণ চোখে স্পর্শের দিকে তাকিয়ে আছে, আর স্পর্শ তীক্ষ্ণ চোখে তাকিয়ে রনির দিকে। স্পর্শের এরকম চাহনি দেখে রনি তার বাবাকে বলল, দেখছো বাবা, আবার আমার দিকে কিভাবে তাকিয়ে আছে? আসলে হাতে নাতে ধরে ফেলেছি তো তাই। স্পর্শ আবারও রনির দিকে এগোতে গেলে জামাল উদ্দিন মেম্বার হুঙ্কার ছেড়ে বলল, আস্তে বাবা, থামো। স্পর্শ থেমে গেল। শাওন স্পর্শকে ইশারা করলো শান্ত হতে। জামাল উদ্দিন স্পর্শকে উদ্দেশ্য করে বলল, শুনছি তুমি ঢাকায় বড় টিভি চ্যানেলের মালিকের ছেলে, আবার বড় সাংবাদিকও। বুঝাই যাইতাছে বুদ্ধিমান ছেলে। তো একটা অবিবাহিত মেয়ের ঘরে তো এত রাতে আয়সা ঢুইকা পড়লা, এটা কি ঠিক করছো বাবা? তুমি কও। কথা স্পর্শের পাশেই দাঁড়িয়েছিল। স্পর্শ কথার দিকে এক পলক তাকায়। কথার চোখে মুখে রাগের ছাপ। স্পর্শের জন্যই তাকে আবার এমন একটা পরিস্থিতিতে দাঁড়াতে হলো। স্পর্শ কথার রাগ বুঝতে পেরে পরিস্থিতিটা সামাল দিতে এবার শান্ত কণ্ঠ বলল, দেখুন আঙ্কেল, আপনি যা মনে করেছেন তা কিন্তু মোটেও না। আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসি। ও আমার উপর রাগ করে এই গ্রামে চলে এসেছে। আমি ওর খোঁজ পেয়ে কোনো কিছু না ভেবেই ছুটে চলে আসি ওর কাছে। আমি ওকে এখান থেকে নিতে এসেছিলাম আঙ্কেল। স্পর্শের কথা শেষ হতে না হতেই কথা বলল, মিথ্যে কথা, আমি ওনাকে ভালোবাসি না। উনি জোর করে আমার ঘরে ঢুকেছেন খারাপ মতলব নিয়ে। স্পর্শ অবাক হয়ে কথার দিকে তাকালো। শাওন আর ইমনও অবাক হয়ে কথার দিকে তাকিয়েছে। স্পর্শ কথার হাত ধরে তাকে তার দিকে ঘুরিয়ে আস্তে করে বলল, কথা, তুমি কি বলছো? তুমি জানো তুমি কি বলছো? এটা কিন্তু আমরা দুজনেই ফেঁসে যেতে পারি। কথাও আস্তে করে বলল, আমি ফাঁসবো না, আপনি ফেঁসে যাবেন। দেখি না আপনার ওপরও একটু প্রতিশোধ নেওয়া যায় কিনা। স্পর্শ দাঁতে দাঁত চেপে সোজা হয়ে দাঁড়ালো। কথার মাথায় এখন কি ঘুরছে সে এখন সবটা বুঝতে পারছে, কিন্তু সেও চতুর জার্নালিস্ট, সেও তার প্ল্যান বদলে ফেললো। স্পর্শ পকেট থেকে তার ফোনটা বের করে ভিডিও অপশন চালু করে একটা ছেলের হাতে দিয়ে বলল, এই নাও আমার ফোনটা দিয়ে ভিডিও করো। আমি যা যা বলবো সব ঠিক ঠিক মতো যেন রেকর্ড হয়। স্পর্শ এবার সবার উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, যাদের যাদের হাতে স্মার্টফোন আছে তারা সবাই ভিডিও করুন প্লিজ। কথা স্পর্শ দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। কি করতে চাইছে স্পর্শ? স্পর্শ এবার বড় একটা নিঃশ্বাস ফেলে জামাল উদ্দিনের উদ্দেশ্যে বলল, হ্যাঁ আঙ্কেল, ও ঠিকই বলেছে। ও আমাকে ভালোবাসে না। আমি খারাপ মতলব নিয়ে ওর পেছন পেছন চলে এসেছিলাম। আসলে ও আমার অফিসে ঢোকার পর থেকেই ওর উপর আমার খারাপ নজর ছিল। ওকে যে কোনোভাবেই পেতে চেয়েছিলাম আমি, কিন্তু ও কোনোভাবেই সেই সুযোগটা আমাকে দিচ্ছিল না। তাই মনে মনে ভেবে নিলাম ওকে যে কোনোভাবেই খারাপ বানাতে হবে। তাই ওকে আবার রুমে ডেকে নিয়ে একটা ভিডিও বানাই, আর সেই ভিডিওটা লিক করে দিই পুরো নেট দুনিয়ায়, যাতে ও কাউকে মুখ দেখাতে না পারে। ও তাই করলো, সবার কাছে মুখ দেখাতে না পেরে চলে এলো আপনাদের এই গ্রামে। কিন্তু আমার নজর তো ওকে তাড়া করবেই, তাই আবারও ওর ক্ষতি করতে চলে আসি আপনার গ্রামে। আপনারা আমাকে হাতে নাতে ধরলেন, তাই আমি আর সত্যটা গোপন করতে পারলাম না। বলে দিলাম সত্যটা। এবার আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। স্পর্শের পুরো কথা বলার সময় কথা শুধু অবাক হয়ে স্পর্শের দিকে তাকিয়েছিল। কেন করলো উনি এটা? আমি তো চেয়েছিলাম ওনার উপর প্রতিশোধ নিতে, কিন্তু উনি নিজে থেকেই। এই সব প্রশ্ন কথার মনের মধ্যে খেলে যাচ্ছে। স্পর্শ কথার দিকে তাকিয়ে মুখ হাসি ফুটিয়ে আস্তে করে বলল, এটাই চেয়েছিলে না মিস সঞ্জিতা মাহমুদ? কথা হেল্প করলাম তোমাকে, থ্যাঙ্কস দিবে না আমাকে? শাওন স্পর্শের সবটা প্ল্যানই বুঝতে পারছে, আর এখন কি হতে পারে সেটাও সে বুঝতে পারছে। এই কথা ভাবতেই তার চোখ ছলছল করে উঠল। রনি এই সুযোগটা কোনোভাবেই মিস করতে চাইল না। সে তার বাবার দিকে তাকিয়ে বলল, দেখছো বাবা, কত বড় হারামি। একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করে। ওকে তো আমি। এই কথা বলে রনি স্পর্শের দিকে তেড়ে গিয়ে স্পর্শের মুখের মধ্যে এক ঘুষি মারল।
স্পর্শের হাত পারত রনির হাতকে বাধা দিয়ে সে হাতকে ভেঙে গুড়িয়ে দিতে, কিন্তু সে তা করল না। কথাই তো চাইছিল এমনই কিছু হোক। স্পর্শের কোনো রেসপন্স না দেখে রনির সাথে সাথে তার কয়েকটা বন্ধুকে ডেকে বলল, এই সবাই মিলে মার শালারে। রনি এই কথা বলার সাথে সাথে 5-6 জন লাঠি খুঁটা নিয়ে তেড়ে গেল স্পর্শের দিকে। স্পর্শ হাত দিয়ে কথাকে দূরে সরিয়ে দিল যাতে কথার কোনো আঘাত না লাগে। সবাই মিলে লাঠি খুঁটা নিয়ে অনবরত স্পর্শের শরীরে আঘাত করছে। স্পর্শ কোনো নড়াচড়া না করে ঠায় দাঁড়িয়ে আছে। স্পর্শ চিৎকার করে বলল, সবাই ভিডিও করো প্লিজ, কেউ ভিডিও করা বন্ধ করো না। সবাই সবার হাতের ফোন দিয়ে ভিডিও করছে। ইমন দাঁতে দাঁত চেপে তাদের ফিরাতে গেলে শাওন তাকে বাধা দিল। ইমন শাওনকে বলল, শাওন ভাই, আপনি দেখতে পাচ্ছেন না সবাই কেমন করে স্যারকে মারছে? আমাদের ওদের ফেরাতে হবে। শাওন স্পর্শের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলল, ওদের ফেরানোর জন্য ও একাই যথেষ্ট ইমন, কিন্তু ও কেন এদের ফিরাচ্ছে না বলতে পারো? ও ওর ভুলের প্রায়শ্চিত্ত করছে। না চাইতেও কথা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কথা স্পর্শের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, কেন আমার এত কষ্ট হচ্ছে? আমি তো এটা চেয়েছিলাম, তাই না? তাহলে কেন আমি খুশি হতে পারছি না? শাওন দাঁতে দাঁত চেপে কথার দিকে এগিয়ে গেল। শাওন ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে কথাকে বলল, এখনো তুমি ওদের বারণ করবে না কথা? তুমি একবার বারণ করলে স্পর্শ নিজেই ওদের হাত পা ভেঙে গুড়িয়ে দিবে। কিন্তু কথা কোনো কথাই বলল না, চোখের পানি মুছে ফেলল। স্পর্শ শাওনকে বলল, ওকে কোনো রিকোয়েস্ট করিস না শাওন, প্লিজ। অনেকক্ষণ যাবৎ স্পর্শকে মারা হচ্ছে। কথা স্পর্শের দিকে ফিরেও তাকাচ্ছে না। শাওন এবার জামাল উদ্দিনের কাছে গিয়ে বলল, প্লিজ আঙ্কেল, ওদের থামতে বলুন। আপনি ওকে অন্য শাস্তি দিন। ও তো ওর নিজের ভুল স্বীকার করেছে। এবার যদি চান তাহলে পুলিশের হাতে তুলে দিন ওকে। জামাল উদ্দিন বলল, আমার গ্রামে আমি পুলিশ। আমার গ্রামে এখন পর্যন্ত কোনো পুলিশ আসার দরকার পড়েনি। শাওন বলল, ঠিক আছে, তাহলে অন্য কোনো শাস্তি দিন ওকে, তবুও ওদের থামতে বলুন। হঠাৎ করে জামাল উদ্দিন হুঙ্কার ছেড়ে বলল, এই অনেক হয়েছে, এবার সবাই সরে যাও। রনির ইচ্ছে ছিল আজকে স্পর্শকে মেরে এখানে পুঁতে ফেলবে, কিন্তু বাবার কথার খেলাপ করলে তাতে বিপরীত হতে পারে। সবাই সরে যেতেই শাওন আর ইমন দৌড়ে গেল স্পর্শের দিকে। স্পর্শের শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। লাঠির আঘাতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেক জায়গা কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে। স্পর্শ হাঁটু মুড়ে বসে পড়ল। শাওন স্পর্শকে ধরে বলল, স্পর্শ, এক্ষুনি হাসপাতালে যেতে হবে, চল আমার সাথে। স্পর্শ কথার দিকে তাকিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, আমি ঠিক আছি শাওন। কথা স্পর্শের দিকে তাকিয়েই ছিল। স্পর্শ কথার দিকে তাকাতেই কথা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। স্পর্শ হাসল। জামাল উদ্দিন একজনকে ডেকে বলল, এই ওরে একটু পানি দে। স্পর্শ এবার মাটি থেকে উঠে বলল, লাগবে না। জামাল উদ্দিন স্পর্শের উদ্দেশ্যে বলল, তুমি যা করছো সব সত্যি সত্যি কইতাছো তো? পরে আবার মতন পাল্টাইবা না তো? আমরা কিন্তু এই ভিডিওটা নেটে ছাইড়া দিমু। এই ভিডিওটা দেখার পর মানুষ বুঝতে পারবো মেয়েটার কোনো দোষ নাই। স্পর্শ মাথা নেড়ে বলল, ঠিক আছে আঙ্কেল। জামাল উদ্দিন বলল, কিন্তু বাবা, এই ভিডিওটা দেখা সবাই সত্যিটা জানবো, ঠিক আছে, কিন্তু এই সমাজের অনেক লোক আছে যারা সত্যিটা জানার পরও মাইয়াদের ওপর সব দোষ দেয়। তারপরও তুমি আরেকটা অন্যায় করছো। তুমি আমার গ্রামে আইসা একটা অবিবাহিত মেয়ের ঘরে ঢুইকা গেছো। আমি তো তোমারে এমনিতে যাইতে দিমু না বাবা। স্পর্শ ডিরেক্টলি জামাল উদ্দিনকে বলল, আপনি চাইলে ওর সাথে আমার বিয়ে দিতে পারেন আঙ্কেল, আমি সেটাতেও রাজি। আমার মনে হয় সেটাই আমার সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত হবে। কথা অবাক হয়ে স্পর্শের মুখের দিকে তাকালো। স্পর্শ কথার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে হাসলো। জামাল উদ্দিন বলল, হ, আমারও তো তাই মনে হয়, এইটাই ঠিক হইব। এতে কইরা আমগো গ্রামে আইসা এরকম করার সাহস আর কেউ দেখাইব না। আর আমি চাই আমার দ্বারা মাইয়াটার সুবিচার পাক। জামাল উদ্দিনের সাথে উপস্থিত সবাই একসাথে বলে উঠল, মেম্বার সাহেবের মতে আমগোই সবার মত। কথা সঙ্গে সঙ্গে বলে উঠল, না, কখনো না, আমি এই বিয়ে কখনো করব না। স্পর্শ জামাল উদ্দিনকে বলল, আঙ্কেল আপনার কাছে যা ঠিক মনে হয় আপনি তাই করুন, আমার এতে কোনো আপত্তি নেই।
কথা স্পর্শের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু আমার আপত্তি আছে, আমি আপনাকে বিয়ে করব না। স্পর্শ জামিল উদ্দিনের কাছে গিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমিও এই বিয়ে করব না। দেখুন আঙ্কেল, আমি ভুল করেছি আর সেটা সবার সামনে স্বীকার করেছি। আমার স্বীকারোক্তি রেকর্ড হয়েছে, সবাই এই ভিডিওটা ভাইরাল করবে, আসল সত্য সবার সামনে চলে আসবে। আমার মনে হয় ওর জন্য এইটুকুই যথেষ্ট। তাই ও যখন রাজি না, তখন আমি এই বিয়ে করব না। আশা করি এখন আমাকে ছেড়ে দিতে আপনার কোনো আপত্তি নেই। এই কথা বলে স্পর্শ চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জামাল উদ্দিন তার কাঁধে হাত রেখে আটকিয়ে বলল, এভাবে তো তোমারে যাইতে দেওয়া যাবে না বাবা। মাইয়াটা হয়তো তোমার ওপর রাগ কইরা এই কথা বলতাছে, আর তুমি সেই সুযোগ নিয়া এইভাবে ভাইগা যাইবা, সেটা তো হইব না। স্পর্শ মনে মনে হাসলো। স্পর্শ আবার হাসি মুখটা মলিন করে বলল, কিন্তু আঙ্কেল, ও যদি আমাকে বিয়ে না করতে চায় তাহলে আমি ওকে কিভাবে বিয়ে করব বলুন? আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। যদি বুঝেন ও আমার উপর রাগ করে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না আর আমি সেই সুযোগ নিয়ে পালিয়ে যাচ্ছি, তাহলে কাজী ডেকে আমাদের বিয়ে পড়িয়ে দিন, আপনার সন্দেহ মিটে যাবে। আমার তো কোনো সমস্যা নেই। আর ওর এমনিতেও 2 দিন পর রাগ কমে যাবে, তখন কিন্তু ঠিকই আমার কাছে যাবে। তখন কিন্তু আমি ওকে বিয়ে করব না। নেহাত আপনি বলছেন বলে আপনার কথা ফেলতে পারবো না। কথা অবাক হয়ে স্পর্শের কথা শুধু শুনেই যাচ্ছে। শাওন স্পর্শের কথা শুনে হাসলো। কথা স্পর্শের কাছে গিয়ে বলল, হ্যালো, আমি আপনাকে কখনোই বলবো না আমাকে বিয়ে করতে। আপনি যেতে পারেন প্লিজ। স্পর্শ কথার দিকে না তাকিয়ে জামাল উদ্দিনকে বলল, আমি কি চলে যাব আঙ্কেল? জামাল উদ্দিন বলল, না। জামাল উদ্দিন বলল, এই কেউ গিয়া হুজুর সাহেবরে ডাইকা নিয়ে আসো, এক্ষুনি ওদের বিয়া হইব। কথা জামাল উদ্দিনের উদ্দেশ্যে বলল, চাচা, আপনি আমার অনুমতি ছাড়াই বিয়ে দিতে পারেন না। আমি এই বিয়ে কখনোই করব না। জামাল উদ্দিন কথার মাথায় হাত রেখে বলল, মা, আমি যা করতাছি তোমার ভালো লাগাই করতাছি। তুমি এখন সেটা বুঝবা না, পরে ঠিকই বুঝবা। এইভাবে যদি ওরে এখন ছাইড়া দেও তাহলে তো চইলা যাইব। এমন ছেলেদের ভালো করে শিক্ষা দেওয়া উচিত, যাতে পরবর্তীতে কোনো মাইয়ার চোখে তোলার সাহস না পায়। স্পর্শ বলল, ঠিকই বলেছেন আঙ্কেল, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি ওকে বিয়ে করে আর কোনো দিনও কোনো মেয়ের দিকে তাকাবো না। আমার খুব বড় শিক্ষা হয়ে গেছে। স্পর্শের ভালো মানুষের কথা শুনে শাওন ঠোঁট টিপে টিপে হাসছে। ইমনও স্পর্শের প্ল্যান সবকিছু বুঝতে পারছে। কথা জামাল উদ্দিনকে বলল, কিন্তু আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি ওনাকে ছেড়ে দিন চাচা, উনি চলে যাক। জামাল উদ্দিন বলল, তুমি ক্ষমা করলেও আমি ক্ষমা করুম না। এখন যদি ওকে ছাইড়া দেই তাহলে 2 দিন পর অন্য কেউ আমার গ্রামে আইসা মেয়ে বউদের ঘরে ঢুইকা যাইব, সেটা তো আমি কখনোই হইতে দিব না। সবাই একসাথে বলে উঠল, হ হ, ঠিক ঠিক, মেম্বার সব যা কইতাছেন তাই ঠিক। আমরা কারো কথা শুনুম না, ওদের অহনি বিয়া হইব। কথা চিৎকার করে বলল,